গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো এপ্রিলের 25 তারিখ, বারটা হলো শুক্রবার। তো চলো আজকে দিনের গল্পটা শুরু করা যাক। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু ছাদে এসেছি ওই টবের গাছগুলোতে একটু জল দেওয়ার জন্যে। যা রোদের তাপ বেড়েছে, সকালে জল দিলে বিকালে গাছের গোড়ার জল পুরো শুকিয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিন দুবেলা করে জল দেওয়া আমার হয় না, একবেলাই জল দিই। তো আজকে ভাবলাম সকাল সকাল জলটা দিয়ে দিই, না হলে অন্যান্য দিন বিকালেই আসি। তো জল দেওয়ার আগে না চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, আর সেই সাথে এই বাঁশঝাড়টা আবার ঘরের কতটা কাছে চলে এসেছে দেখেছো। এই বাঁশঝাড় যখনই ঘরের কাছে আসে তখনই ইঁদুরের উৎপাত বা অন্যান্য প্রাণীর উৎপাত না অনেকটা বেড়ে যায়। আর মণ্ডলবাবু বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে আমি যে অ্যালোভেরা গাছটা লাগিয়ে এসেছি সেটা একটু দেখাবে। তো ভাবলাম আজ একটু ওকে দেখিয়ে দিই অ্যালোভেরা গাছটা, সেই সাথে তোমরাও দেখে নাও। তো একটা গাছ লাগিয়েছিল, তার পাশে দেখছি অনেকগুলো ছোট ছোট গাছ হয়েছে। তো প্রত্যেকটা অ্যালোভেরা গাছই খুব ভালো হয়েছে, আর প্রত্যেকটার পাশেই ছানাপোনাও হচ্ছে। তো এদিকে ভাবছি এই চারিদিকটা একটু পরিষ্কার করে দিই, তাহলে গাছটা আরও খানিকটা শ্বাস নিতে পারবে। এমনিতেই তো টবে মাটি খুব কম থাকে, যার জন্যে গাছেদের গ্রোথ অনেকটা কম হয়। তাছাড়া আমি তো অন্যান্য কোনো সার বা কোনো কিছুই প্রয়োগ করি না, শুধুমাত্র একটু জলই দিই। তবুও দেখো গাছগুলো কি দারুণ হয়েছে। তো মণ্ডলবাবুর হাতে না সব কিছু বেশ ভালো হয়, ও যাই লাগায় আমার মনে হয় সেটা বেশ ভালোই হয়। এই বিষয়টা আমার বাবার সাথেও হতো। বাবা হাতে করে কিছু লাগালে না সেই গাছটা খুব ভালো হতো, সেই গাছে ফলন খুব ভালো হতো। তো সেই জন্যে মাও না বাবাকে দিয়েই বেশিরভাগ গাছপালা লাগানোর চেষ্টা করতো। তো আমিও চেষ্টা করি মণ্ডলবাবু বাড়িতে আসলে ওর হাত দিয়েই গাছপালা লাগানোর। তো মোটামুটি আমার ছাদের কাজ হয়ে গেছে, আর এদিকে নিচে এসে দেখছি ছোটি ঝুড়ি ভর্তি করে শাক নিয়ে এসেছে। এটা হলো কলমির শাক, আমাদের পাশে যে মরগাংটা আছে ওখান থেকেই ছোটি তুলে এনেছে। তো শাকটা দেখে তো মণ্ডলবাবুর কথা মনে পড়ছিল, কারণ মণ্ডলবাবু এই শাকটা খেতে ভীষণ পছন্দ করে। তো এখন যদি বাড়িতে আসতো তাহলে ওকে অনেক করে খাওয়াতে পারতাম, কারণ এখন চারিদিকে কলমির শাক ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমি নিচে এসে থাইরয়েডের ওষুধটা এখন একটু খেয়ে নিচ্ছি, সেই সাথে সকাল থেকে এখনও জলও খাইনি, তো এক গ্লাস জলও খেয়ে নিচ্ছি। আসলে ওই যে সকালে উঠেই আজকে ছাদে চলে গেছিলাম, আর ছাদে যে কি গরম, মানে সকাল থেকেই এত গরম লাগছে, সারাটা দিন তো পড়েই আছে। তো এদিকে জেঠিমা চলে এসেছে, আর জেঠিমা আসা মাত্রই না আমি জেঠিমাকে বলি তুমি একটুখানি বসে নেবে, তারপর কাজকর্ম শুরু করবে। তো জেঠিমা এইদিকে ফ্যান চালিয়ে বসে পড়েছে, আর আমিও আমার স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে ঠাকুরকে একটু ফুল জলটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি না তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কেউ কিছু মনে করো না। দেখো, ঠাকুরের প্রতি ভক্তিটা না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়। শুধু ঠাকুর কেন, যে কোনো বিষয়ে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়। তো আমার দৃষ্টিভঙ্গিটা কীরকম সেটা আমি কিন্তু তোমাদের বোঝাতে পারবো না, বা তোমাদের বিষয়গুলোও আমি বুঝবো না। তো ঠাকুর পুজো নিয়ে বা ভক্তি নিয়ে তোমরা আমাকে কোনো রকম কোনো মন্তব্য করো না, কারণ এই জিনিসটা সম্পূর্ণ প্রত্যেকের মনের উপরে, প্রত্যেকের বিশ্বাসের উপরে নির্ভর করে। তো সেটাকে আমার মতন আমাকে করতে দাও। আমি বহুদিন তোমাদেরকে আমার ঠাকুর পুজো দেখাইনি, কারণ সেটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, আর এই জায়গাটা না খুবই সেন্সিটিভ হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও। তো সেই জন্যে আমি চাই না এই ধরনের আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে তোমরা আমাকে কোনো রকম কোনো মন্তব্য করো। এটা সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দাও। আমার মন যতটুকু চায়, যেভাবে চাই, আমি আমার ঠাকুরকে সেভাবেই ডাকতে চাই। একদিন তো এক দিদিভাই আমাকে বলেই ফেললো আমি হয়তো ঠাকুর পুজোটা শুধুমাত্র কন্টেন্টের জন্যে করছি, ঠাকুরের আসনটা শুধুমাত্র কন্টেন্টের জন্যে পেতেছি। আমি জানি না কন্টেন্টের জন্যে আমি আর কি করব বা কি করেছি। আমি তোমাদের আগেও বলেছি আমি কোনো নাস্তিক মেয়ে নই, আমি ভীষণ ভগবান বিশ্বাস করি, আমি ভাগ্য আর ভগবানকে মেনে চলি জীবনে। তবে হ্যাঁ, আমি খুব একটা আড়ম্বর করতে পারি না, ঘটা করে পুজো করতে পারি না। আমার ভগবানকে ডাকার ধরনটা একটু আলাদা। আশা করি যারা বোঝার বিষয়টা তারা বুঝবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের খাবারের জোগাড় শুরু করেছি। কালকে রাতে না আমার বড় যা এক বাটি পায়েস আর 4টে রুটি দিয়েছিল। তো কালকে রাত্রে 2টো রুটি খেয়েছিলাম, আর সেই সাথে পায়েসটা খেয়েছিলাম, আর 2টো রুটি ছিল। তো সেই 2টো রুটি দিয়ে আজকে ভাবছি রোল করব।
এদিকে ছোটি আবার চুনো মাছের চচ্চড়ি নিয়ে এসেছে। তো রেসিপিটা সকালবেলায় আমি ওকে বলেছিলাম, তো সেটাই ও বানিয়েছে আর আমাকে খানিকটা দিয়ে গেল। তবে হ্যাঁ, রেসিপিটা কিন্তু আমার নয়, আজিমগঞ্জে যে অভিজিৎ কাকা আছে আমার বরের বন্ধু, ওনার বউ মানে ওই কাকিমার কাছ থেকে আমি ওই রেসিপিটা শিখেছি আর সেভাবেই ছোটিকে বলেছিলাম বানাতে। আর আজকের রোলটা না পনির রোল করব, তার জন্যে ফ্রিজে খানিকটা পনির ছিল, পনিরটা কেটে সেই সাথে কিছু ক্যাপসিকাম কেটে একটুখানি লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। সেই সাথে স্যালাডটাও একটু রেডি করে রাখলাম। এদিকে পনির আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আর এবার যে দুটো রুটি রেখেছিলাম সেই দুটো রুটি একটু ঘি দিয়ে ভেজে নেব। চাইলে তেল দিয়েও ভাজা যেত, তবে যেহেতু পনির রোল করছি তাই ঘি দিয়েই ভাজছি। তবে একদম হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। তো এই যে এরকম করে ভেজে নিয়েছি। আর এবার একটুখানি সস লাগিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে লাগাচ্ছি, কারণ এতে করে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এবার সমস্ত কিছু একটু সাজিয়ে নেব। চাইলে কিন্তু মেয়োনিজ ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখন মেয়োনিজটা খাচ্ছি না, ওটাকে একটু বাদ দেওয়ারই চেষ্টা করছি। তো আমি একটুখানি কাসুন্দি দিয়ে দিলাম। আর কাসুন্দি দিলে না রোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি কিন্তু আগে কাসুন্দি খেতাম না জানো তো, তবে ইদানিং কাসুন্দিটা খেতে বেশ ভালো লাগছে। এর আগে কাসুন্দি আমি একবার কিনেছিলাম, তবে গোটাটাই আমার ফেলতে হয়েছিল, কারণ আমি একদিনও খাইনি, ঘরে থেকেই ডেট এক্সপায়ার হয়ে গেছিলো। তবে এবারের কাসুন্দিটা আমি প্রায় দিনই খাচ্ছি, বিশেষ করে রোল করলে, কোনো কিছু মাখামাখি করলে তার মধ্যে দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। তো এদিকে আমার রোল রেডি হয়ে গেছে। আর আজকে না আমি রোলটা কোনো বাটার পেপার দিয়ে মুড়িনি, ভেবেছিলাম এমনিই রুটিটা রোল করে নেব, তবে কিছুতেই থাকছিল না, বারবার খুলে যাচ্ছিল। তো কি করে রুটিটা সেট করব বুঝতে পারছিলাম না। অবশেষে মাথায় এলো যে একটা করে লবঙ্গ গুজে দিই, তাহলে রুটিটা ঠিকঠাক করে সেট হয়ে থাকবে। রুটি খেতে আমি খুব পছন্দ করি, সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো, কারণ কথাটা আমি অনেকবার বলেছি। তো বাসি রুটি হোক আর টাটকা রুটি হোক, আমি যে কোনো প্রকারে খেতে পারি। সকালবেলায় বাসি রুটি চা দিয়েও আমার ভালো লাগে। তবে এইভাবে যদি কখনো বাসি রুটি খাও, আমার মনে হয় তোমরা প্রেমে পড়ে যাবে, এত ভালো লাগে খেতে। এমনিতেই পনির রোল খেতে খুব ভালো লাগে, আর বাড়িতে বানানো পনির রোল মানে অসাধারণ লাগে। যখন তোমরা বানিয়ে খাবে তখন তোমরা বুঝতে পারবে। আর আজকের রোলটা খেতেও এত ভালো হয়েছে, জেঠিমা জানো তো মাঝে মধ্যেই আমার হাতের রান্নার প্রশংসা করে। তবে জেঠিমা বলে, কায়দা করে রান্নাটা তুই ভালোই শিখেছিস। তবে আজকে একটা গন্ডগোল হয়ে গেছে, জেঠিমা আমার তৈরি করা রোলটা কায়দা করে খেতে পারেনি। মানে রোলটা প্রথমে জেঠিমা রুটির মতো ছিঁড়ে খেতে চাইছিল, আমি বললাম এটা তো রোল বানিয়েছি, তুমি ধরে খাও। তারপর ধরে খাওয়ার চেষ্টা করলো, তো খেতে খেতে না কখন যেন ওটাকে উল্টো করে ধরেছে আর পুরো স্যালাডটা বেরিয়ে গেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জেঠিমা ওদিকে বাড়িতে চলে গেল, আর আমিও ফ্রিজ থেকে মাছগুলো বের করে আনলাম। ওই যে কালকে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোই সব বের করে নিয়ে এলাম। আর এখন একটু জল দিয়ে রাখছি, কারণ আজকে ভাবছি দুপুরের খাবারে মাছ ভাপা করব। তার জন্যে জেঠিমাকে বলেছিলাম লাউ শাকের জোগাড় করতে, সেই সাথে মাকেও বলেছিলাম। তো জেঠিমাও কিছু শাক এনে দিয়েছে কালকে, আর মাও কিছু শাক পাঠিয়েছে। তো দুজনা যতটা পাঠিয়েছে আমাদের সবার ঠিকঠাকভাবে হয়ে যাবে। সবার বলছি কারণ ভাবছি আজকে সবাইকে একটু দেব। কালকেই আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে রেখেছিলাম, আজকে একটু লবণ জলে ভিজিয়ে রাখলাম, খানিকক্ষণের জন্য একটু ভেজানো থাক, যদি পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আর এবার আমি জোগাড়টা একটু করে নিই মশলার। তো বেশ খানিকটা আদা আর কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে সেটাকে আমি একটু ধুয়ে রাখলাম। আর এবার ভাবছি লাউ পাতাটাকেও একটু ভালো করে ধুয়ে নেব। শাক পাতা খেতে তো ভালো লাগে, তবে মাঝে মধ্যে পোকামাকড় দেখলে না খেতে ইচ্ছে করে না। শাকের মধ্যে এত ছোট ছোট পোকা থাকে যেগুলো হয়তো সবসময় চোখেও পড়ে না। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে শাকটা আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে অক্কবাবুকে ওর মা দিয়ে গেল স্নান ধান করিয়ে, অপর্ণা হয়তো একটু কাজ করবে। তো অক্কবাবু না একটু খ্যান খ্যান করছিল, মানে ওর থাকতে ইচ্ছে করছে না ঘরে, ও একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করবে। এখন যেহেতু ছেলের পা হয়ে গেছে, তো সেই জন্যে ছেলে আজকাল ঘরে বেশিক্ষণ থাকতে চায় না। তবে হ্যাঁ, নেতুবাবু যদি থাকে তাহলে বেশ ভালোই থাকে। তবে এনাদের দুজনকে আবার এক জায়গাতে বেশিক্ষণ রাখা যায় না, কারণ কখন যে কি ঘটিয়ে দেবে সেটা কেউ বলতে পারবে না। তোমরা তো দেখেছো আমাদের অক্কবাবুর হাত একটু বেশি চলে, সেই সাথে কখনো কখনো আমাদের নেতুবাবুও গন্ডগোল করে ফেলে। তো সেই জন্যে ওদের দুজনকে এক জায়গায় রাখতে না বেশ ভয় লাগে। তো কাকিমা এসেছিল বলে আমি তাড়াতাড়ি করে মশলাটা করে নিলাম, আর সেই সাথে 2 কাপ চাও করে নিলাম। কাকিমা বলছে আজ কাকিমার একটু মাথায় যন্ত্রণা করছে, আর আমিও না আজকে সকাল থেকে চা খাইনি,
তাই ভাবলাম চা একটু খেয়েই নিই। চা খাওয়ার পর্ব শেষ হয়েছে, আর এবার মাছ ভাপার মশলাটা একটু রেডি করে নিই। আমাদের বাড়ির সবাই যেহেতু ঝাল ভীষণ পছন্দ করে, তো সেই জন্যে আজকে অনেকটা কাঁচা লঙ্কা আমি বেটেছি। তবে আমার মনে হচ্ছে এটাও হয়তো কম হয়ে যাবে। সেই সাথে আদা আর জিরেও বেটে নিয়েছি, পরিমাণ মতন লবণ, হলুদ, কাঁচা তেল দিয়ে দিয়েছি। আর এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে যে মাছগুলো বের করে রেখেছিলাম একে একে সেগুলো সব দিয়ে ভালো করে একটু মাখিয়ে খানিকক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। অনেকেই বলে লাইলন টিকা মাছ বা তেলাপিয়া মাছ খাওয়া ভালো নয়, তো আমিও ভেবেছি এখন থেকে এই মাছটা না খেয়ে পারলে খাবো না। তো সেই জন্যেই আরও সেদিন আমি নিতে চাইছিলাম না। তো যাই হোক, এবারের মতো খেয়ে নিই, এরপর চেষ্টা করব এই মাছটাকে একটু অ্যাভয়েড করার। তো এইদিকে অপর্ণা চলে এসেছে অক্কবাবুকে নিয়ে যাওয়ার জন্যে। আর অক্কবাবুর আমার এই খুন্তিটা খুব পছন্দ হয়েছে। ওর মা বলছে জেম্মাকে দিয়ে এসো, আর ও দিতে এসেও না বারবার আমার কাছ থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এত দুষ্টু হয়েছে না ছেলে, দেখছো কি করছে। ইচ্ছা করে দুষ্টামি করছে, ইচ্ছা করে দুষ্টামি করছে। কি দুষ্টু চিন্তা করো। যাও ভাই, যাও ভাই, যাও যাও। মা চলে গেল, মা চলে গেল, টাটা। দেখছো আমাদের অক্কবাবুও বোঝে গরম পড়েছে, ফ্যানের তলা থেকে যেতেই বলছে গরম। সত্যিই খুব গরম পড়েছে গো। আমাকে তো ফ্যান চালিয়ে এখন রান্না করতে হয়। জানি ফ্যান চালিয়ে রান্না করলে একটু তেলটা বেশি এদিকে ওদিকে ছড়ায়, নোংরাটা বেশি হয় রান্নাঘরটা, তবে কিছু করার নেই। এদিকে 5 লিটারের বড় প্রেশার কুকারটা এনে তার মধ্যে একটুখানি তেল দিলাম, আর তারপর লাউ পাতা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে সমস্ত লাউ পাতা আজকে নিচে দিয়েছি। ওপরে আজকে কোনো লাউ পাতা দেবো না, কারণ ওপরের লাউ পাতাগুলো না খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না। তো সেই জন্যে আজকে সবটা নিচে দিয়েছি। আর এখনকার লাউ পাতা তো জানি না সিদ্ধ হবে কি না। তো সমস্ত মাছ আর মশলা দিয়ে আমি সবশেষে একটুখানি গরম মশলা, কাঁচা তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাছের সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দুজনার ভাত বসিয়েছি। জেঠিমাকে বলেছি দুপুরবেলায় আমার কাছে খাওয়ার জন্যে, তবে জেঠিমা না এই মাছ খায় না, তো উনি শুধুমাত্র লাউ পাতা আর মশলা খাবে বলেছে। আজকে আমি মাছে 3 থেকে 4টে সিটি দেবো, কারণ মাছ তো সিদ্ধ হয়ে যাবে, তবে লাউ পাতাটা না খুব একটা ভালো সিদ্ধ হতে চাইবে না, পাতাগুলো খুব একটা ভালো নয়, সেই জন্যেই আমার মনে হয়েছে। তো এদিকে আমাদের বাড়ির সামনের পুকুরে না প্রচুর ছোট ছোট পাখির বাচ্চা হয়েছে, তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তবে বাচ্চাগুলো এতটাই ছোট যে আমার ফোনটা না ক্যাপচার করতে পারছিল না। হয়তো 2-1টা বাচ্চা তোমরা দেখেছো, তবে এবার একটা ডাহুক পাখির 6টা বাচ্চা হয়েছে। আর ওই ডাহুক পাখিটা না ভীষণ শিকারী। কয়েকদিন আগে হঠাৎ করেই রান্না করতে করতে বাইরে তাকিয়ে দেখি বড় সড়ো একটা সাপকে ওই ডাহুক পাখিটা না বারবার ঠোকর মারছে। তো আমি তখন মণ্ডলবাবুর সাথে কথা বলছিলাম, আর আমি ওকে বলছিলাম যে ডাহুক পাখিটার কি সাহস, অত বড় একটা সাপকে ঠোকা মারছে। সেদিন কারণটা বুঝতে পারিনি, তবে তার কিছুদিন পর দেখলাম 6টা বাচ্চা নিয়ে ডাহুক পাখিটা পুকুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন বুঝতে পারলাম যে একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্যে আপ্রাণ চেষ্টা করছিল। তো এইদিকে আমার মাছ ভাপা হয়ে গেছে, আর কয়েকটা বাটিও নিয়ে এসেছি। এখন সবার জন্য একটু তুলে সবাইকে একটু দিয়ে আসবো। আমার জানো তো এরকম কোনো ব্যাপার নেই যে মণ্ডলবাবু যে খাবারটা খেতে পছন্দ করে সেটা আমি কখনো বানাবো না বা একা বানিয়ে খাবো না, কিন্তু কখনো কখনো হয় না যে ওর পছন্দের কোনো খাবার বানালে ওর কথাটা আগে মনে পড়ে। তো আজকেও ঠিক সেরকমই একটা দিন। আমার হাতের মাছ ভাপা খেতে মণ্ডলবাবু খুব পছন্দ করে, সেই সাথে ছোটিও ভীষণ ভালোবাসে। তো আজকে দিদিভাইকেও একটু দিলাম, আর তারপর চলে এসেছি একটু অপর্ণাকে দিতে। আচ্ছা, তোমরা না অনেকেই আমাকে একটা প্রশ্ন করো যে কাকিমাদের বাড়িতে অতগুলো হাঁড়ি কেন রাখা আছে। আসলে সেরকম কোনো কারণ নেই, অনেকগুলো হাঁড়ি কিনে রেখেছে, যখন যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে ব্যবহার করে, আর কিছুই না। তো এদিকে বাড়িতে এসে আমি ভাতটা বেড়ে নিয়ে বসলাম খেতে, সেই সাথে ছোটি এসে অক্কবাবুকে দিয়ে গেছে। আর অক্কবাবুকে আমি এখন বলছি যে বাবা বটিটা আমাকে দিয়ে দাও, চাবির রিং নিয়ে খেলা করো। আজকাল ছেলে না কোনো কথা শোনে না, ও যেটা বলবে সেটাই করবে। তো আমি বলছি পাটা একটু খোলো, তো পাটা তো খুলে দিয়েছি, তবে দেখো এখন বটি দিয়ে সবাইকে যেভাবে কাটতে দেখে সেইভাবে কাটার চেষ্টা করছে। ও যদি ওই কাটতে গিয়ে কিছু কেটে যায় কি অবস্থা হবে বলো তো ওর।
আমি তো কোনোভাবে ওর কাছ থেকে বটি নিতে পারলাম না। ছোটিকে ডেকে বললাম, তুমি একটু ভুলিয়ে ভালিয়ে বটিটা নিয়ে যাও, না হলে কখন কোথায় কি অঘটন ঘটে যাবে বলা যায় না। তো ছোটি বটি নিয়ে চলে গেছে, আর অক্কবাবুও খানিকক্ষণ একটু খ্যান খ্যান করছিল, কিন্তু একটুখানি মাছ মুখে দিতেই বটির কথা ভুলে গেছে। আর এদিকে অক্কবাবুর মাও চলে এসেছে খাওয়া দাওয়া সেরে। তো এখন আর অসুবিধা নেই, ওর মা বসে থাকলে আর কোনো কিছু নিয়ে ওর কান্নাকাটি হয় না। তো এখন মাছ খেয়ে ওর বেশ ভালোই লেগেছে। আর আজকাল না মাঝে মধ্যে দেখি ছেলে বেশ ভালোই ঝালও খাচ্ছে। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই ঝাল খায়, তো অক্কবাবু তো ঝাল খাওয়া শিখবেই। আর আমার থেকেও কাকিমাদের বাড়িতে ঝাল লবণ একটু বেশি রান্না হয়। তোমরা বোধহয় দেখেছিলে অপু কতটা পরিমাণে ঝাল খায়। অপুর বিয়ের পর যখন অপুকে আমি বিরিয়ানি করে খাইয়েছিলাম, অপু তো কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছিল। তোমরা তো অনেকেই জিজ্ঞেস করো অপু কোথায়, অপুর বউ কোথায়। অপু তো দুবাই গেছে, আর অপুর বউ আছে বাপের বাড়িতে। আমাদের নতুন পুচকু হয়েছে অনুপ্রিয়া, ওর নাম রাখা হয়েছে। তো ওকে আমরা এখনও কেউই দেখিনি, কারণ এখানে ও এখনও আসেনি। তবে হ্যাঁ, কাকিমাদের বাড়ি থেকে আনন্দ অপর্ণা গিয়ে দেখে এসেছে। তবে ওদের বাড়িটা যেহেতু অনেকটা দূরে, আর কেউ তেমন যায়নি। তবে শুনেছি সামনের মাসে ওরা হয়তো আসবে। তো ওরা যখন আসবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে হ্যাঁ, মা মেয়ে দুজনাই ভালো আছে। তো এদিকে আজকে খাওয়া দাওয়া করে আমি দুপুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। হ্যাঁ, জেঠিমা আসতো, তবু আমি ধুয়ে ফেলেছি, কারণ আজকে আমার তেমন আর কোনো কাজ ছিল না। আর আজকে যেহেতু হাটবার, আমি ভাবলাম হয়তো জেঠিমা হাটে যেতে পারে, সেই জন্যেই আরও হাতের কাজগুলো সেরে নিলাম। আর এবার জেঠিমাকে একটু খেতে দিয়ে দেব। আর আমি এদিকে একটু জামাটা পাল্টে নিয়েছি, কারণ আমি একটু ও বাড়িতে যাব। আসলে আমার মা দাদা বৌদি কালকে আজিমগঞ্জে গেছে, তো দাদা ঠাকুমা একা আছে বাড়িতে। তো ভাবলাম ওনাদেরকে একটু দেখে আসবো, সেই সাথে একটু ওই মাছ ভাপাও দিয়ে আসবো। তো হঠাৎ করেই দেখছি আজকে একটা ছোট্ট পাখি আমার ঘরে ঢুকেছে। তো পাখিটার কাছে যেতেই না ও জানলা দিয়ে উড়ে পালালো। আর আজকে যেহেতু হাটবার, আমি হাটে যাব না, তবে আমার দু একটা জিনিস আনতে হবে। ছোটি আজকে হাটে যাচ্ছে, তবে নেতুবাবুও যাচ্ছিল ওর সাথে। আমি ছোটিকে বললাম, নেতুবাবুকে নিও না, ওকে রেখে যাও আমার কাছে। তো বাচ্চাকে এই গরমের মধ্যে নিয়ে গিয়ে আরও কষ্ট দেওয়াই হবে। তো আমি বললাম চলো, আমি আজকে ও বাড়িতে যাবো, তোমাদেরকে ও বাড়িতে নিয়ে যাই। তো এখন অক্কবাবু আর নেতুবাবুকে নিয়ে আমি ও বাড়িতে যাচ্ছি। টাটা করে দাও ওদের, বাই করে দাও, বাই বাই বলে, আবার যেন দেখা পাই, আবার যেন দেখা পাই। খেই নিল, খেই থাকো। কোথায় যাচ্ছি বাবা আমরা? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? বেউ যাচ্ছি। আমরা বেউ যাচ্ছি তিনজনা, জানো? ওই যে একজনা, আমরা তিনজনা বেউ যাচ্ছি। চলো, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আমরা তিনজন চলে এসেছি এ বাড়িতে। তো অক্কবাবুকে এখানে এসে নামিয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে হেঁটে আসতে বেশ কষ্ট হয়েছে আমার। আর আমাদের নেতুবাবুর মনটা এ বাড়িতে আসতেই একটু দোলনা দোলনা করছে। ও তো বাড়ির ভেতরে ঢুকলোই না, ও গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে। আর আমি আর অক্কবাবু চলে এসেছি বাড়ির ভেতরে। আর এসে দেখছি ঠাকুমা এখন শাক পরিষ্কার করছে। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, বাড়িতে এসে দাঁড়াতে না দাঁড়াতে আমার হাত ধরে টানছে আর আমাকে বলছে বাই বাই। তো সেটা দেখে নেতুবাবুও চলে এসেছে। তো আমাদের অক্কবাবু না যে কোনো জায়গায় আসতে চায়, কিন্তু আসার পর আর থাকতে চায় না। মানে ও বাড়িতে থাকতে ভীষণ পছন্দ করে। বাড়ি থেকে ওকে কোথাও নিয়ে গেলে না ওই 5 মিনিট খুব বেশি বেশি থাকবে, তারপর থেকেই বাড়ি বাড়ি শুরু করে। তো এখন দু ভাই বোনকে একটু দোলনায় বসিয়ে দিয়েছি, ভাবলাম দোল খেলে যদি খানিকক্ষণ একটু থাকে। তবে না, অক্কবাবুর দোল খেতেও ভালো লাগছে না। তো নেতুবাবু একটু শুয়ে পড়েছে, ও খানিকক্ষণ একটু দোল খাক, আর আমি এনাকে নিয়ে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করি। সত্যি সত্যি মশা খাই নিছি, সত্যি মশা রে বাবা, সত্যি ও সব চেনে। এই 2 বছর না, না 1.5 বছরের একটু কি হয়েছে, মশাই খাচ্ছে মশা। কোথায় কামড়িয়েছে বম্মাকে দেখাও তো, কোথায় কামড়িয়েছে? সকালবেলা আসবা, কালকে সকাল সকাল আসবা, মশা থাকবে না। মশাটাই যে জায়গায় বাই, তো টাটা করে দাও বম্মাকে। হ্যাঁ, আমরা এখন বাড়ির দিকে যাব, তবে তার আগে ঠাকুরদাদার সঙ্গে একটু দেখা করে নিলাম। ঠাকুমা বলছিল আরও খানিকক্ষণ একটু থাকার কথা, তবে অক্কবাবু খুবই বিরক্ত করছিল, ও কিছুতেই থাকতে চাইছিল না। এই দেখো, বাড়ির দিকে যেই রওনা দিয়েছি অমনি ছেলের কত খুশি। আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি সবাই যেখানে বসেছিল এখনও সেখানেই বসে আছে।
তো এখানে খানিকক্ষণ আমি একটু দাঁড়িয়ে পড়লাম, তবে খানিকক্ষণ না, বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছি, মানে বলতে পারো সন্ধ্যা হয়ে গেছে, আমি এখনও বাড়িতে যাইনি। তবে বাড়িতে এসে অক্কবাবু কাজ শুরু করে দিয়েছে। ওর মা ওদিকে রান্না বসিয়েছে আর পেছনে হাঁড়িতে ছিল জল। আমি কতবার বারণ করলাম, হাঁড়িটা নিয়ে নিলাম, কিন্তু তাও ছেলে শুনলো না, হাঁড়ির জলটা ফেললো আর হাতে কাদা লাগিয়ে একাকার অবস্থা। আর কষ্ট নেই, আমাদের আর কাজ করার প্রয়োজন হবে না, ছেলে একাই সব কাজ করে দিতে পারবে। তো ওর মা একটা মাছ দিয়েছে ওকে খাইয়ে দেওয়ার জন্যে, তো সেই মাছটা ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর ও যতক্ষণ ওখানে জল ছিল ততক্ষণ ও হাত দিয়ে ওর কাজ করেই গেল। আমার মানা তো শুনলো না, অবশেষে ওর মা ওকে বারণ করলো, এখন বলছে হাত ধুয়ে দে। তো দাঁড়াও, ওকে একটু হাতটা ধুয়ে দিই, তারপর বাড়িতে যাব। আজকে না সন্ধ্যাবেলায় একটু খিদে খিদে লাগছিল, কি খাবো করতে করতে মাথায় এলো যে ঘরে ভুট্টা আছে, তো ভাবলাম ভুট্টার খই ভেজে নিই। তো এদিকে আমার পপকর্ন রেডি হয়ে গেছে, সেই সাথে একটু চাও করব। এদিকে ছোটিও বাজার থেকে চলে এসেছে, আমি ওকে লঙ্কা আর আঙুর আনতে দিয়েছিলাম, সেটাও এনে দিয়েছে। সেই সাথে অপর্ণা আর অক্কবাবুও আছে। তো এখন সবাই মিলে পপকর্ন খাচ্ছে, সেই সাথে আমি একাই চা খাবো, ওরা কেউ চা খাবে না বললো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।